থমকে আছে সমস্ত পৃথিবী। আমরা বাইরে যেতে পারছি না, আর ঘুরে বেড়ানো তো দূরের কথা। আবার কবে সুস্থ হবে? আমার একজন ফ্রেন্ড, আমি বিশ্বাস করি তিনি এখন শুনছেন, তিনি পাগল হয়ে গেছেন কক্সবাজার যাওয়ার জন্য। এবং তিনি মাঝে মাঝে আমাকে বলেন যে কক্সবাজার যাই, একটু ঘুরে আসি। কিন্তু এখন তো আসলে সেই পরিস্থিতি নয়। কক্সবাজারের প্রসঙ্গ কেন আসলো সেটা একটু বলি। এখন যে ঘটনাটা সেটা কক্সবাজার নিয়ে, এবং কক্সবাজারে আমি ঘুরতেও গিয়েছি, ভয়ের সন্ধানেও গিয়েছি। সেখানে অদ্ভুত অদ্ভুত টাইপের জায়গা রয়েছে, যে সমস্ত জায়গা নিয়ে অদ্ভুত সব ঘটনা রয়েছে। এরকম পাহাড়ও আপনি খুঁজলে পাবেন যেই পাহাড়ে মানুষ গেলে আর ফিরে আসে না। আবার এমন সৈকতও আছে যে সৈকতে অনেক অলৌকিক কিছু দেখা যায়, অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আছে সমুদ্রের ঢেউ, বালি আর বিস্তীর্ণ সৈকত। দেখতে পাচ্ছেন কক্সবাজার, দেখতে পাচ্ছেন ঢেউগুলো, শুনতে পাচ্ছেন। এবার চোখ বন্ধ করুন, মন দিয়ে শুনুন আমাদের কক্সবাজারের ঘটনাটি। বাকি কথা পরেই বলি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফয়সাল বলছি টেক্সাস ইউএসএ থেকে। আমার ওয়াইফ সামিয়া আপনার শোর অনেক বড় একজন ফ্যান এবং রেগুলার লিসনার। তো ওর রিকোয়েস্টে আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। ঘটনাটা আমার জীবনে ঘটে 2004-05 দিকে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে। তা আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজন মিলে ঠিক করি যে আমরা 3-4 দিনের জন্য কক্সবাজার বেড়াতে যাব। তো কোনো কিছু ঠিক ছিল না, হুট করে প্ল্যান করা যে যাব। তো কোথায় উঠবো, কি করব তারও কোনো ঠিক ছিল না। তো যাই হোক, তো আমরা প্ল্যান করি যে আমরা রাতের ট্রেনে চিটাগংয়ে যাব। সকালে চিটাগং পৌঁছে ওখানে আমার এক আত্মীয়ের বাসায় কিছুক্ষণ থেকে দুপুরের বাস ধরে আমরা কক্সবাজার যাব, এবং দিনের আলো থাকতে থাকতে যাতে কক্সবাজার পৌঁছে যাতে আমরা একটা দেখে শুনে কোনো রকম একটা হোটেলে উঠবো। তো এটাই ছিল প্ল্যান, যে কথা সে কাজ। তো আমরা রাতের ট্রেনে উঠে গেলাম চিটাগংয়ের উদ্দেশ্যে। তো ভোরে ওখানে পৌঁছে আমার আত্মীয়ের বাসায় উঠলাম। তো ওখান থেকে বের হতে হতে একটু দেরি হয়ে যায়, বিকাল হয়ে যায় কক্সবাজারের বাসে উঠতে উঠতে। তো বাস যখন কক্সবাজারে পৌঁছায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো বাসের কন্ডাক্টর আমাদেরকে বলতেছে যে আপনারা কোথায় নামবেন। তো যেহেতু আমরা চিনি না, যাই না, ফার্স্ট টাইম একা একা কক্সবাজার আসছি, তো আমরা বলতেছি যে আমাদেরকে একদম লাস্ট স্টপে নামাই দেয়। কারণ তখন মনে করছিলাম যে লাস্ট স্টপটাই হবে হয়তো ওই কক্সবাজারের মেইন যেই বিচটা, যেখানে আপনার মার্কেট হোটেল গুলো আছে। তো আস্তে আস্তে একটা একটা সব যাত্রী বাস থেকে নেমে গেল। তো লাস্টে যে বাস স্টপে আসলাম, দেখি বেশ শুনশান অন্ধকার একটা জায়গা। আমরা বললাম যে এটা কোথায় আসছেন? বাসের কর্নার বলছি কেন, এটাই তো আমাদের লাস্ট স্টপ, এখান থেকে আমরা ইউটার নিয়ে চলে যাব। তো আমাদেরকে ওখানেই নামাই দিল। তো নেমে দেখি যে আশেপাশে কোনো দোকানপাট দেখি না, একটু অন্ধকার, এবং ওখানে আমি আর আমার ফ্রেন্ড ছাড়া, আমরা দুজন ছাড়া আর কেউ নাই। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কি করবি এখানে তো কিছু দেখতেছি না। তো বলে আচ্ছা চল একটু হাঁটি, কিছু দূর গিয়ে দেখি যে কোনো দোকানপাট পাওয়া যায় কিনা, তো বা কোনো রিক্সা পাওয়া যায় কিনা। তো যেই কথা সেই কাজ। তো আমাদের হাতে ছোট ছোট দুটো সুটকেস ছিল, তো ওটা হাতে নিয়ে আমরা হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে রাস্তার পাশে একটা রিক্সা দাঁড়ায় আছে, আর রিক্সার উপরে একটা মধ্যবয়স্ক একটা লোক বসা। তো আমরা গিয়ে বললাম যে এই আমরা হোটেল পাড়ায় যাবে। তো রিক্সা বলে ওঠে। তো আমরা উঠলাম রিক্সায়। তো রিক্সা চলতেছে। তো রিক্সা বলতেছে যে কোন হোটেলে উঠবে।
বললাম যে আপনাকে হোটেল পাড়ায় নিয়ে যান, ওখানে গিয়ে দেখবো কোন হোটেলে। তো পরে সে বলতেছে যে না, আমার একটা পরিচিত হোটেল আছে, ওখানে আপনারা ভালো দাম পাবেন, নতুন হোটেল এবং অনেক সস্তা। তো আমি পরে ফ্রেন্ডের দিকে তাকায় দেখলাম যে ও একটু সম্মতি দেওয়ার মতো একটু ভাব। তাহলে আচ্ছা ঠিক আছে চলে, ওখানেই চলেন। তার যেহেতু রাত হয়ে গেছে, আমাদের একটা হোটেলে উঠতেই হবে। এনি হাও অচেনা একটা শহরে আসছি। যাই হোক, তো রিক্সাওয়ালা রিক্সা চালা যাচ্ছিল। তো আমি রাস্তাটা একটু বিবরণ দিই রাসেল ভাই। তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেখানে কোনো ল্যাম্পপোস্ট ছিল না, অন্ধকার একটা রাস্তা। হাওয়েভার আমরা আমাদের বাম পাশে রিক্সা যাচ্ছিল যখন, বাম পাশে একটু ঝাউবনের ফাঁকে আমরা সমুদ্র দেখছি, যে সমুদ্র দেখা যাচ্ছে ওই রাস্তা থেকে। তো আমরা খুব এক্সাইটেড যে ফাইনালি এত দূর এসে সমুদ্র দেখা হলো। তো খুশি মনেই আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। তো রিক্সা ওই সমুদ্রের পাড় ধরে রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় 15-20 মিনিট যাওয়ার পরে সে একটা রাইট টার্ন নেয়। রাইট টার্ন নিয়ে একটা গলির ভিতর ঢোকে। তো গলির ভেতর ঢোকার একটু পরেই সে একটা বিল্ডিংয়ের গেটের সামনে এসে থামে, বলে যে এটাই হোটেল। আমরা দেখি যে বেশ নতুন একটা বিল্ডিং, সামনে একটা মেইন গেটটাও নতুন চকচক করছে। হোটেলে কোনো নাম বা নেম প্লেট কিছু ছিল না। তো রিক্সাওয়ালাটা ওই গেটটা খুলে রিক্সা নিয়ে ভিতরে ঢুকে সামনে একটা বিল্ডিং, আপনার 4তলা বিল্ডিংয়ের মতো, ওখানে নিচে আপনার রিক্সাটা রাখে। তো আমরা নামার পরে ওকে ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমরা রিসেপশনে গেলাম। গিয়ে দেখি যে আশেপাশে কোনো লোকজন নেই। তো ওখানে শুধু একটা লোক ফ্রন্ট ডেস্কে বসা, স্যান্ডো গেঞ্জি পরা, খুবই আনপ্রফেশনাল, খুবই ক্যাজুয়াল। আমরা বললাম ভাই আপনার এখানে রুম হবে? তো লোকটা আমাদের দিকে তাকায়, একটু অবাক, মনে হলো যে একটু অবাক হয়ে গেল আমাদের দিকে তাকায়। তো বলতেছে যে আপনারা কয় রাত থাকবে? বললাম যে আমরা 2 রাত থাকবো, রুম আছে নাকি? তো সে বলতেছে যে হ্যাঁ আছে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আগে আমাদের রুম দেখান, তারপরে আমরা ঠিক করি যে কেমন, আগে রুমটা দেখে নিই, আর ভাড়া কত এগুলো আগে আপনারা জানান। তো সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে রুম দেখে নেন, তারপরে ভাড়া নিয়ে আমরা কথা বলবো। তো সে বের হয়ে বলতেছে যে আসেন, এলিভেটরের দিকে নিয়ে গেল। তো বলতেছে যে আপনাদের লাগেজ রেখে আসেন। হ্যাঁ, লাগেজ নিয়ে খামোখা টানাটানি করবেন, লাগেজটা রেখে আসেন। তা আমি আমার ফ্রেন্ড দিকে তাকালাম। ও ও বলতেছে যে না না না, লাগেজ রাখবো না, লাগেজ আমাদের সাথেই থাকবে। তো অলরেডি আমরা ওই লোককে দেখে অলরেডি একটু ম্যাচ খারাপ হয়ে গেছে যে কী ব্যাপার, হোটেলে আসলাম, এখানে হোটেলে কোনো লোকজন নাই, যে বসা সে আবার জামা কাপড় ঠিক মতো গায়ে নেয়, কোথায় আসলাম এটা। তো এখন যাই হোক, তো সে আমাদেরকে এলিভেটরে করে উপরে নিয়ে গেল রুম দেখানোর জন্য। আমরা 3rd ফ্লোরে আমরা নামার পরে সে একটা রুমের দরজা খুলে বলে কি যে আপনাদের রুমটা ভিতরের, এই রুমের ভিতর দিয়ে গিয়ে আরেকটা দরজা আছে, ওই দরজার ভিতরের যে রুম, সেই রুমটা হচ্ছে গিয়ে আমাদেরকে দিবে। তো এটা শুনে আমরা দুজনেই খুব খটকা লাগলো, কি ব্যাপার, রুমের ভিতর রুম, এটা আবার কি? যাই হোক, তো সে রুমে নক করে রুমের দরজা খোলে। তো দরজা খোলার পর আমরা ভিতরে উঁকি মেরে দেখি যে ওই রুমের মধ্যে একটা ফ্যামিলি বসে, আর একটা মধ্যবয়স্ক একজন লোক, একটা মহিলা, আর 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে। এরা বিছানার উপর বসা, 3জনই আমাদের দিকে তাকায় আছে এবং এক দৃষ্টিতে তাকায় আছে। 3জনই, কেউ কোনো কথা বলতেছে না, আমাদের দিকে জাস্ট ঠায় তাকায় আছে। তো এখন ওই রিসেপশনের লোকটা বলতেছে যে ওই ভিতরের রুমে যান, ওই রুমের ভিতরে হচ্ছে গিয়ে আপনাদের রুমটা। তা
এখন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়, দুজনে কেউই ইচ্ছা করতেছে না যে এই রুমের ভিতর দিয়ে যাবো। এখানে একটা ফ্যামিলি বসা, সবাই তাকায় আছে। এর ভিতরে আবার আরেকটা রুম, ওই রুমটা হবে হচ্ছে আমাদের, মানে অলরেডি একটা নেগেটিভ একটা ভাইব পাওয়া শুরু করতেছিলাম যে সামথিং ইজ ইন রাইট। আমার ফ্রেন্ড বলে কি যে তুই গিয়ে ভিতরে দেখায়, আমি বাইরে দাঁড়াই। এখন ওই ক্যাটাকে বলতেছে যে না, আপনারা দুজনেই যান, সমস্যা কি, দুজনেই দেখে আসেন। তো আমার ফ্রেন্ড বলে যে না, আমাকে বলতেছে যে তুই গিয়ে একটু দেখে আয়। তো আমি রুমের ভিতরে ঢুকি। ঢোকার পর যখন বেডটা ক্রস করে আমি এদিকে আসি, দেখি যে ওই যে ফ্যামিলিটা রুমের ভিতরে বসা, এরা ঘুরে আমার দিকে তাকায় আছে। মানে ওদের চোখ আমাকে ফলো করতেছে। তো আমি ওই রুমটা ক্রস করে ওর পাশে যে ডোরটা, আরেকটা রুমের যে ডোরটা খুলে আমি জাস্ট ভিতরে একটু উঁকি মেরে দেখি যে নর্মাল পরিপাটি একটা রুম, একটা বেড, একটা ডেস্ক আছে। আই থিঙ্ক দ্যাটস ইট অল। তো আমি আর রুমের ভিতরে আমি আর ঢুকি না। তো আমি জাস্ট মাথাটা একটু উঁকি মেরে, লাইট জ্বালায় একটু উঁকি মেরে আমি জাস্ট দেখে আমি বের হয়ে আসি। তো বের হয়ে এসে আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজনেই ওই রুম থেকে বের হয়ে আমরা হোটেলের করিডোরে এসে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে তখন ওই যে রিসেপশনিস্ট, সে বলতেছে যে আপনাদের কি রুম পছন্দ হয়েছে, আপনারা কি এখনই উঠবেন? আমরা বলতেছি যে আপনার রুমের ভাড়া কত? তো সে তখন বলতেছে ভাড়া 150 টাকা, কিন্তু আপনারা বললে এটা 100 টাকায়, আপনারা যদি 2 রাত থাকেন তাহলে 100 টাকা, আপনারা 200 টাকা দেবেন। তখন আরও একটু সন্দেহ হয় যে লাইক নতুন একটা বিল্ডিং, নতুন হোটেল, 100 টাকা পার নাইট, ইটস টু চিপ। আমরা অন্যান্য ফ্রেন্ডরা যারা কক্সবাজার এসে ঘুরে গেছে, তো ওরা বলছে 200-300 টাকার নিচে হোটেলের রুম পাওয়া যায় না, তাও পুরোনো হোটেলগুলো। তো সেইখানে এসে এত কমে দিতে চাচ্ছে, তো তখন একটু সন্দেহ হয়। তো আমি আমার ফ্রেন্ডের কানে বলি যে নিচে চল, নিচে গিয়ে একটু কথা বলি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিচে চলেন, নিচে গিয়ে আমরা ডিসাইড করি যে আমরা উঠবো কি উঠবো। তো তখনই ওই রিসেপশনিস্ট বলতেছে যে আমাদের কেয়ারটেকার আছে, সে আপনাদের লাগেজ নিয়ে রুমে সেট করে দিবে, আপনারা নিচে চলেন, গিয়ে আমরা আপনার রুমটা বুকিং দিয়ে দিব। তো তখন দেখি যে সিঁড়ি দিয়ে বেশ দারোয়ানের ড্রেস পরা একটা লোক, সে সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের লাগেজ উঠানোর জন্য আসতেছে। তো যেই ড্রেস পরা লোকটা, তাকে দেখে আমার মনে হচ্ছে লোককে আমি কোথায় যেন দেখছি, চেহারাটা চেনা লাগতেছে। তো তাকে আর আমাদের লাগেছে, আমরা বলছি যে না, আগে নিচে চলেন, আমরা নিচে গিয়ে কথা বলি। তখন সে আমাকে বলতেছে, ওই রিসেপশনিস্ট বলতেছে যে না, আপনারা তো রুম দেখে ফেলছেন, আপনাদেরকে তো এখন উঠতেই হবে। সে ইনসিস্ট করা শুরু করছে। তখনই আমার ম্যাচ গরম হয়ে যায়। আমি তখন তার সাথে তর্কাতর্কি শুরু, কী বলেন, আমরা তো আসছি রুম দেখতে, রুম দেখা মানে তো আর রুম ভাড়া করাটা। তো এরকম কথা, তার সাথে একটা দুটা কথা হইতেছে, কথা চালাচালি করতেছি। তখনই আমার হঠাৎ খেয়াল হলো যে আরে, এই যে কেয়ারটেকারের পোশাক পরা যে লোকটা, এটা তো আমাদের সেই রিক্সাওয়ালা ছিল যে আমাদেরকে নিয়ে আসছে। তখন আমার ফ্রেন্ড আমাকে আবার কানে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, চলো এতে বের। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা লিফটে করে আপনারা যান, আমরা আসতেছি, একটু কথা বলে নিই আমার ফ্রেন্ডের সাথে। সেই লোকটা নাচরবান্ধা হয়ে গেছে, আমাদেরকে রুমে ঢুকেছে। আর ওইদিকে যে রুমের ভিতরে যে ফ্যামিলিটা ছিল, এরা দরজা খুলে আমাদের দিকে তাকায় আছে। তারা 3 জনই, মা, বাবা এবং 7 বছরের বাচ্চাটা।
এবং এরা কেউ কারোর সাথে কথা বলতেছে না, এরা ঠায় আমাদের দিয়ে তাকায় আছে। তখন আমরা লাগেজ হাতে নিয়ে আমি তখন আমার ফ্রেন্ডকে বলে চল নিচে চল। তো ওরা বলতেছে যে কি আপনার রুমে উঠবেন না, এই না সেই না। তখন আমরা বলতেছি আসেন নিচে আসেন, বলে আমরা সিঁড়িতে নামা শুরু করছি। তো তখনই আমি আমার ফ্রেন্ডকে বলি যে দেখছো ওই কেয়ারটেকারটা কিন্তু ওই রিক্সাওয়ালাটি যে আমাদেরকে নিয়ে এসেছিল। তো তখন আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত ভালো লাগতেছে না, মনে হইতেছে সামথিং ইজ রং, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা সিঁড়ি দিয়ে যখন লাস্ট মানে আমরা 3 তলায় ছিলাম, তো যখন দোতলা পর্যন্ত নেমে লাস্টের কয়েকটা ধাপ বাকি, তখনই দেখি যে হঠাৎ বিল্ডিংয়ে পাওয়ার চলে গেল। তখনই আমার প্রচণ্ড ভয় লাগে যে কি হইতেছে, এরকম কেন হচ্ছে। আমি তখন ফ্রেন্ডকে বলি যে চলো নিচে তাড়াবো না, হোটেল থেকে বের হয়ে যাই। পাওয়ার চলে গেছে। তো আমরা যখন সিঁড়িতে নামছি, সিঁড়িতে নামার পর সিঁড়ি থেকে বের হয়ে আমি আসলে বুঝতেছিলাম না যে কোন দিকে মেন রোডটা ছিল, কারণ আমরা ওঠার সময় তো আমরা এলিভেটর দিয়ে উঠি। তো সিঁড়িতে নামার পরে আমি বুঝতেছিলাম না যে আসলে ফ্রন্ট ডেস্কটা কোন দিকে ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে দেখ অন্ধকারে হারা যাস না, তুই ইয়ে কর, চল আমরা সামনের দিকে আগে যেদিকে আলো পাই ওদিকে যাই। হ্যাঁ, তো তখন তো এত ফ্ল্যাশ লাইট কিছু ছিল না আমাদের সেলফোনে। তো আমরা আসলে মোটামুটি অন্ধকারের মধ্যেই হাতড়াহাতি করতেছিলাম যে কীভাবে বের হবো এখন। তো তখন আমার ফ্রেন্ড বলে ও যে ওইদিকে আলো দেখা যাচ্ছে ওদিক চল। তো আমরা ওইদিকে হাঁটা দিই এবং হাঁটা দেওয়ার সময় একটু আগাতে গিয়ে আমি একটা জায়গায় একটু বাড়ি খাই। তো বাড়ি খাওয়ার পরে তখন অন্ধকারে আমি হাতে যেখানে বাড়ি খেলাম সেখানে মনে হলো যে ওটা ফ্রন্ট ডেস্কই ছিল। আর বাইরে খুব খুটখুটে অন্ধকার, একটু কোনো চোখে কোনো আলোই দেখা যাচ্ছিল না। তখন আমার ফ্রেন্ড আবার এক পাশ থেকে বলতেছে তো আমি মেইন ডোর পাইছি। আমি বলছি গিয়ে চলো বের হই এখান থেকে। তো আমি আমার ফ্রেন্ডের ভয়েস ফলো করে আমরা ওখান থেকে বের হলাম। তো ও যখন গেট খুলে বের হলো, বের হওয়ার পরে আমরা দুজনেই অনেক বড় রকমের একটা শক খেলাম। এবং এখন আমার ফ্রেন্ড বলতেছে আমরা কি এখানেই এসছি। আমি আশেপাশে তাকাই দেখি যে সব জায়গায় অন্ধকার, আর মানে মিলছে না যে আমরা যেইটা দেখে আমরা হোটেলে ঢুকলাম, হোটেল থেকে বের হওয়ার পর চোখের সামনে অন্য জিনিস দেখতেছি। তো তখন আমরা ওই হোটেলের এন্ট্রান্স থেকে একটু সামনে আগে এসে মেইন গেটের দিকে যাব। মেইন গেটের দিকে তখন আমি মেইন গেটটা ধরে আমি ওটা ওপেন করতে নেই। এবং তখন দেখি যে মেইন গেটটা অনেক পুরনো জং ধরা। আমার কাছে মনে হলো যে এটা এত পুরনো জং ধরা হবে কেন, কারণ আমরা ঢোকার সময় তো দেখলাম যে ব্র্যান্ড নিউ বিল্ডিং, ব্র্যান্ড নিউ গেট, সব চকচক করতেছে। কিন্তু মেইন ডোর যখন আমি হাত ধরে খোলার চেষ্টা করতেছি তখন দেখি যে জং ধরা এবং পুরনো, মানে কোনো কিছু মেক সেন্স করতেছে না। তো আমি গেট খুলে আমি আমার ফ্রেন্ডকে বলি তুই বের হও, আমি বের হচ্ছি। তো ও বের হয়ে যায় মেইন গেট দিয়ে। তো আমি বের যখন হব তখন আমি একটু ঘুরে আমি পিছনে তাকানোর পর যেটা দেখলাম রাসেল ভাই, আমি আসলে ওটার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি যে আমরা যে বিল্ডিং থেকে বের হয়েছি সেটা আসলে কোনো 4তলা হোটেল বিল্ডিং ছিল না, এবং ওটা কোনো নতুন কোনো কনস্ট্রাকশনও ছিল না। এটা একটা পুরনো একটা ভাঙাচোরা একটা বাড়ি, এবং পুরনো বলতে বেশ পুরনো, যে জায়গায় জায়গায় ইট বের হয়ে আসছে, প্লাস্টার খসে পড়ছে, এরকম বাড়ি। এবং ঠিক যেই জায়গা থেকে, যেই ডোর থেকে হোটেলের মেইন এন্ট্রান্স থেকে আমরা বের হয়ে আসছি, সেখানে ওই কেয়ারটেকারটা দাঁড়ায় আমাদের দিকে তাকায় ছিল। আমি আমার ফ্রেন্ডের দিকে তাকায় আমি বলতেছি দৌড়তে। তো এটা বলেই আমার হাতে যে লাগেজটা ছিল ওটা আমি 2 হাতে জড়ায় ধরে আমি দৌড়ানো শুরু করি। এবং আবার কথা শুনে আমার ফ্রেন্ডও আমার পাশে ও দৌড়ানো শুরু করে, এবং দুজনেই আমরা এত ভয় পাই
প্রচণ্ড ভয় ভয় পাচ্ছিলাম এবং কেউই আমরা পিছনের দিকে তাকানোর সাহস করতে পারতেছিলাম না। তো আমরা দৌড়ায় আমরা গলি থেকে বের হয়ে আসি। বের হয়ে যেই মেন রোডে এসে পড়ি, ওখানে যেখান থেকে আমার 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 কাছে মনে হচ্ছিল যেখান থেকে আমরা আসছিলাম তা সেদিকে আমরা দৌড়ানো শুরু করি এবং রাস্তায় কোনো ল্যাম্পোস্ট নাই, অন্ধকার, এবং আমরা দৌড়াতে থাকি এবং জানি না কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম। একটা সময় দেখি অন্য পাশ থেকে একটা হেডলাইটের আলো আসতেছে। তো কাছাকাছি আসার পর দেখি যে একটা টেম্পো। তো আমরা হাত উঁচা করে হাত নেড়ে নেড়ে টেম্পোটাকে থামাই এবং ওখানে ওই লোকরা বলি যে ভাই আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আমরা আসলে প্রচণ্ড ভয় পাইছি, আমরা একটা জায়গা থেকে বের হয়ে এসেছি। তখন টেম্পোলা বলতেছে কী হয়েছে ভাই? আমি বলছি যে আপনি আমাদেরকে কি একটু হেল্প করতে পারেন, যে আমাদেরকে একটু কাছাকাছি কোনো লোকালয়ে আমাদেরকে নিয়ে যান। তখন বলতেছে যে লোকালয় বলতে কোথায় যাবেন? আমি বলছি যে আমরা তো আসছি ঢাকা থেকে, আমরা হোটেলে উঠবো, তো আমাদেরকে কাছাকাছি ওই কোনো লোকালয়ে নিয়ে যান, ওই বিচের পাড়ে যে হোটেল পাড়া আছে আমরা ওখানে যাবো, আমাদেরকে ওখানে নিয়ে যান। তখন সে বলতেছে যে আচ্ছা উঠেন, কিন্তু ওটা তো অনেক দূর হবে। আমি বলছি দূর মানে? পরে বলতেছে যে না, আপনাদের তো ওখানে বিচে যেতে হবে। তো আমি তখন বলতেছি কেন, আমরা তো বিচের পাড়েই তো আছি, কারণ আসার সময় মানে আমার মনে আছে আসার সময় রিক্সা দিয়ে আসার সময় আমরা আমাদের বাম পাশে সাগর দেখতে পাচ্ছিলাম। তো পরে কথা না বাড়ায় আমরা টেম্পোতে উঠি, টেম্পোটা খালি ছিল। তো সে বলতেছে যে আপনারা তো বিচ থেকে অনেক দূরে, এখন আপনারা তো অনেক শহরেরই বাইরে অনেক দূরে আছে, তো এখান থেকে তো আপনাদের ওই আবার পিছিয়ে ব্যাক করতে হবে। বলছে ভাই যা করতে হবে আপনার করেন, আমাদেরকে জাস্ট পিছিয়ে পাড়ে হোটেল পাড়ায় নিয়ে যান। এবং লোকটা বলে যে হ্যাঁ একটু দূর আছে, তা আপনারা একটু ভাড়া বেশি দিতে হবে, আমার তো আজকে আমার ট্রিপ শেষ। আমি বলছি যে ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি যত টাকা লাগিয়ে দেবো আপনি যান। পরে সে বলে আচ্ছা ঠিক আছে। তো সে আমাদেরকে নিয়ে যায়। রাসেল ভাই আমরা বিচ থেকে প্রায় 45 মিনিটস দূরে ছিলাম। সে যখন আমাদেরকে বিচের পাড়ে ওই হোটেল পাড়ায় নিয়ে আসে, আমি ঘড়ি ধরে দেখি যে 45 মিনিটস লাগছে আমাদের ওখানে আসতে। তো ওখানে পৌঁছানোর পর আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনের কথা না বাড়ায় আমরা সাগরের পাড়ে গিয়ে বসি, বিচে গিয়ে বসি। বসার পর চাই না কতক্ষণ ওখানে শুয়ে বসেছিলাম, বাট কেউ কারোর সাথে কথা বলতেছিলাম না। অনেকক্ষণ পরে যখন একটু সেন্স ফিরে আসলো, তখন আমি বললাম যে এটা কী হলো। তখন আমার ফ্রেন্ড বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমি বাসায় ঢাকায় ব্যাক করবো। বলছি অ্যাটলিস্ট রাতটা তো কোথাও থাকতে হবে। অলরেডি তখন রাত 10টা 11টা বেজে গেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো একটা হোটেল নিয়ে আমরা রাতটুকু কাটাই, একদিন আমরা চলে যাই। তো আমাদের ট্রিপের মজাটা একদম মাটি হয়ে গেছে, আমরা যা এক্সপিরিয়েন্স করছি এটার পরে। তো যাই হোক, ওখানেই আমরা পিছিয়ে পাড়ে একটা হোটেল এক রাতের জন্য ভাড়া করি। পরদিন দুপুরে আমরা বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, অনেক ধন্যবাদ এটি শেয়ার করার জন্য। অনেক ভালো থাকবেন এবং আপনার লিসেনারদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। কে তুমি? Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল এবং শুনছেন ভূত.com। আজকে 22তম এপিসোড চলছে স্বাধীন মিউজিক অ্যাপে। আপনারা যারা এই মুহূর্তে আমাকে মেসেজ পাঠাচ্ছেন, আমি প্রত্যেকটাই দেখতে পাচ্ছি এবং আপনাদের মেসেজের উত্তর দেই আমি সবসময়, সেটা আপনারা জানেন। সুতরাং আমি চাইবো যে আপনারা মেসেজ করে যান এবং একটু কাইন্ডলি প্লিজ সবাইকে জানাবেন যে ভূত.comটা স্বাধীন মিউজিক অ্যাপে হয় এবং এইখানে যেন সবাই এসে শোনেন। এবং সবাইকে অনুরোধ করছি
বেশি বেশি করে ঘটনা পাঠানোর। আমরা প্রচুর ঘটনা চাই, আরও অসংখ্য অনেক অনেক ঘটনা চাই প্রতিদিন। মানে যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি আমাদের ভূত.কমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এখন যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আসলে খুবই অদ্ভুত টাইপের। আপনারা কখনো শুনেছেন যে মানুষের ঘরে জিনের বাচ্চা হয়? একটা অদ্ভুত টাইপের ঘটনাটা বেশ অন্যরকম। শুনুন মন দিয়ে, এবং আমাকেও আপনারা এরকম ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে করছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এখন যেটা করব, সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনার শ্রোতা এবং ভক্তরা সবাই ভালো আছে। আপনার কথা জিজ্ঞাসা করলাম না, কেননা আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সাইফুল ইসলাম, বর্তমানে ঢাকার খিলক্ষেত বসবাস করছি। আজকে আমি কোনো গল্প শেয়ার করব না, আমি একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি শুরু করার পূর্বে শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনাটির কিছু কিছু অংশে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। সেক্ষেত্রে আমি রাসেল ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ঘটনাটি আজ থেকে 57 বছর পূর্বে আমার বাবার সাথে ঘটে যাওয়া। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমাদের গ্রামের মুরব্বীরা সবাই জানে। আমি রিকালেকশন করেছি আমার এক শ্রদ্ধেয় বড় চাচার কাছ থেকে। আমার আব্বু যখন জন্মগ্রহণ করে তখন বিকাল প্রায় আনুমানিক 4টা থেকে 5টা হবে। জন্মের পর থেকে একটা সমস্যা দেখা দিয়েছিল যে আমার বাবা তখন তার মায়ের দুধ পান করছিল না, শুধু চিৎকার করছিল। এরকম করে প্রায় রাতের 8টা থেকে 9টা পর্যন্ত বেজে যায়। তখন পাড়ার সবাই বলে বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, তুমি বরং এক কাজ করতে পারো, আমাদের বড় মসজিদ থেকে, ওই বড় মসজিদের হুজুরের কাছ থেকে তুমি একটা তাবিজ আনতে পারো। রাসেল ভাই, বলে রাখা ভালো, আজ থেকে 50 থেকে 60 বছর পূর্বে মানুষের আস্থা এবং ভরসার জায়গা কিন্তু ছিল হুজুর, কবিরাজ। মানুষ কিন্তু প্রথমত হুজুর বা কবিরাজের কাছেই চিকিৎসা নিত। পরবর্তীতে যখন বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে যেত তখন ডাক্তারের শরণাপন্ন হতো। বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার এবং কবিরাজরাই মানুষের চিকিৎসা দিয়ে থাকতো। তো সবার কথা অনুযায়ী আমার দাদা আমাদের গ্রামের বড় যে মসজিদ, সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে, সেই মসজিদে হুজুরের কাছে যায় তাবিজ জানার জন্য। তো হুজুরের কাছে যখন যায়, যেতে যেতে প্রায় তখন রাতের আনুমানিক 11টা বেজে যায়। তো যাওয়ার পর হুজুরের কাছে সব বিস্তারিত ঘটনা বলে যে জন্মগ্রহণ করার পর থেকে শিশু চিৎকার করছে এবং মায়ের বুকের দুধ পান করছে না। তো হুজুর সম্পূর্ণ ঘটনাটি শুনে আমার দাদাকে একটা তাবিজ দেন। দেওয়ার পরে বলে যে তাবিজটা তোমাকে নিয়ে যেতে হবে, কিন্তু নেওয়ার সময় দেখবা যখন যদি তোমাকে কেউ পিছন থেকে ডাক দেয় বা কোনো ডিস্টার্ব করে বা কোনো কারণে বাধাগ্রস্ত করতে চায় তোমাকে, তুমি কিন্তু কোনোক্ষণ পিছন দিকে তাকাতে পারবে না। আর যদি কোনো কারণে তুমি তাবিজটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু সেটা আমার আয়ত্তের বাইরে চলে যাবে, পরবর্তীতে আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। লোকমুখে প্রচলিত আছে আমার দাদা খুব শক্তিশালী এবং সাহসী মানুষ ছিল। 2 থেকে 3 জনের কাজ উনি নিজে একাই করতে পারত। যদিও আমার দাদাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। বলে রাখা ভালো, আমার দাদা হুজুরের কাছে যাওয়ার সময় একটা লাঠি নিয়ে গিয়েছিল, যেটা সবসময় ওনার সাথেই থাকতো। তাবিজ নিয়ে মসজিদ থেকে রওনা হতে হতে প্রায় রাত্রে আনুমানিক 12টা বেজে যায়। তখন আমার দাদা ভাবলো, রাস্তা দিয়ে না গিয়ে যদি আমি শর্টকাটে যাই, মানে যদি জমির মাঝখান দিয়ে যাই, হয়তো আমার সময় অনেকটাই সেভ হবে। তো তারপর আমার দাদা তাবিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর যখন মাঝ বরাবর যখন আসলো, বাড়ি এবং মসজিদের মাঝ বরাবর, তখন পিছন দিক থেকে অনেক কোলাহল, চিৎকার চেঁচামেচি, অনেক কোলাহল শুরু হলো। তো হুজুরের কথা অনুযায়ী দাদা পিছনের দিকে তাকান না, তো সামনের দিকে হাঁটতে থাকেন।
তখন এক পর্যায়ে পিছন থেকে একজন পরিচিত একজন লোক দাদাকে ডাক দেয়, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তখন আমার দাদা ভাবলো, যাক পরিচিত একজন তাহলে পাওয়া গেল। যখনই দাদা পিছনের দিকে তাকায় তখন দেখে যে যিনি ডাক দিয়েছেন তিনি আসলে তার পরিচিত কেউ না, একটা অবয়ব। তো ওই অবয়বটার পাশে আরও অনেকগুলো অবয়ব ধীরে ধীরে মিলিত হচ্ছিল। তো এক পর্যায়ে ওরা আমার দাদাকে অ্যাটাক করে। তো আমার দাদা যেহেতু খুব সাহসী মানুষ ছিল, সেও তাদের সাথে এক প্রকার মানে ঝগড়া কি বলবো, ধস্তাধস্তিতে লিপ্ত হয়। যদিও ওরা অনেক সুপার ন্যাচারাল, ওদের সাথে তো আর যুদ্ধ করে পারা যায় না। শেষ পর্যন্ত আমার দাদা জীবন বাঁচানোর তাগিদে বাড়ির দিকে দৌড় দেয় এবং বাড়িতে এসে চিৎকার দিয়ে বাড়ির উঠোনে বেহুশ হয়ে পড়ে যায়। পরবর্তীতে বাড়ির সবাই দাদার মাথায় পানি ঢেলে দাদাকে হুঁশ ফেরান এবং সমস্ত ঘটনা জানতে চান। তো আমার দাদা সম্পূর্ণ ঘটনা সবাইকে বলে এবং তাড়াহুড়া করে লঙ্গির গিট যেখানে আমরা বাঁধি সেখানে তাবিজটা খোঁজার চেষ্টা করে, কিন্তু উনি দেখতে পান যে লঙ্গির গেট যেখানে আছে সেখানেই আছে, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু তাবিজটা আর পাওয়া যাচ্ছিল না। ওইদিকে আমার আব্বুর অবস্থা আগে যা ছিল তাই, চিৎকার চেঁচামেচি, মায়ের দুধ পান করছে না, এভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন যখন আবার হুজুরের কাছে যাওয়া হয়, হুজুর তখন বলে, আমার পক্ষে কিছু আর করা সম্ভব না, তোমার বাচ্চাকে হয়তো অন্য কোনো কিছু আসর করেছে, সেটা আমার পক্ষে কোনো সমাধান দেওয়া সম্ভব না। তো তিনি অন্য একটা হুজুরের ঠিকানা দেন, বলেন যে ওই হুজুরের কাছ থেকে তোমরা সেবা নিতে পারো বা চিকিৎসা নিতে পারো। তো যে বলা সেই কাজ, সে হুজুরের কাছে চলে যায়। সেই হুজুর বাড়িতে আসে, বাড়িতে আসার পর বাচ্চাকে দেখার পর তিনিও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে যে এই বাচ্চার চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না, তো আমি একটা কাজ করতে পারি যে বাড়িটা আমি বন্ধ করে দিয়ে যেতে পারি। তো এর পরবর্তীতে আমি অন্য একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, হয়তো তিনি কিছু একটা করতে পারে। তো তিনি বাড়ির চারদিকে বন্ধ করে দিয়ে যায়। তো যে হুজুরের ঠিকানা দেন সেই হুজুরের বাড়ি ছিল অনেকটাই দূরে, প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে। তো তৎকালীন সময়ে তো যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না, তো ওই দিন আর যাওয়া সম্ভব হয়নি। তো বাড়ি যেহেতু বন্ধ করে দিয়ে গিয়েছে, তো ওইদিকে আশ্বস্ত ছিল যে হয়তো অন্য কোনো কিছু বাচ্চাকে নিয়ে যেতে পারবে না অথবা অ্যাটাক করতে পারবে না, কিন্তু সিমটম কিন্তু আগেরগুলোই ছিল, মায়ের দুধ পান করছে না এবং চিৎকার থামছেই না। তো পরের দিন ওই হুজুরকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করেন। তো বাড়িতে আসার পরেই বাড়িতে উঠানো পা রাখার পরে হুজুর বলে যে এখানে অনেক বড় ধরনের কোনো একটা সমস্যা হয়েছে, তো দেখি চিকিৎসা করা যায় কিনা। তো বাচ্চাকে দেখার পর আমার দাদিকে বলে, আপনারা আসলে কি বলবো, বলতে গেলে আপনারা খুব কষ্ট পাবেন। আপনারা যে বাচ্চাটা এখন দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটা কিন্তু আপনাদের না, সেটা জিনের বাচ্চা। আপনাদের বাচ্চাকে ওরা জন্মগ্রহণ করার পরেই নিয়ে গিয়েছে। এখন যে বাচ্চাটা আপনাদের কাছে আছে সেটা আপনাদের কাছে থাকবে না, যে কোনো মুহূর্তে ওরা এটা নিয়ে যাবে। এই কথা শোনার পর হুজুরের কথা কেউ বিশ্বাস করতে চায় না। তো হুজুর প্রমাণস্বরূপ হাত পা বা বিভিন্ন কীভাবে যেন মাপযোগ করে প্রমাণ দেয় যে আসলে সেটা মানুষের বাচ্চা না। আর বলা হয় যে যদি মানুষের বাচ্চা হতো তাহলে তখন সে না খেয়ে থাকতে পারতো না, কিছু না কিছু সে একটা মুখে দিত। জিনের বাচ্চা হিসেবে সে মানুষের দুধ পান করবে না। তো আমি একটা সমাধান দিতে পারি, এটা খুব রিস্কি হয়ে যাবে। যদি আপনারা চান, না হয়তো আপনাদের বাচ্চা যদি আল্লাহ চায় তাহলে ফিরিয়ে দিয়ে যেতে পারে ওরা। তো হুজুর যে প্রসিডিওরের কথা বলে সেটা অনেকটাই ভয়ঙ্কর। কোনো বাবা মাই সৎ জ্ঞানে তার নিজের বাচ্চা বলেন আর যাই বলেন, নিজের বাচ্চাকে কখনো এরকম ঝুঁকির মুখে ফেলতে চাইবে না। তারপরেও সর্বশেষ চিকিৎসা হিসেবে হুজুরের কথাই তারা মানতে বাধ্য হয়, কেননা সেটা 2 থেকে 3 দিন পার হয়ে গিয়েছিল। তো হুজুরের প্রসিডিওরটা ছিল এরকম যে দোলনার মতো কিছুর মধ্যে একটা করে বাচ্চাকে সন্ধ্যার পর বাঁশঝাড়, যেটা বলে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসতে হবে। ঝুলিয়ে দিয়ে আসার পর কেউ দরজা জানালা কেউ কোনো কিছু খুলতে পারবে না, বাচ্চা ওই বাঁশঝাড়ের মধ্যেই থাকবে।
তো যতক্ষণ না পর্যন্ত বাচ্চার কান্না থেমে যায় ততক্ষণ পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবে না। তো শেষ পর্যন্ত উপায় না দেখে সেই প্রসিডিউরের দিকে আগায় সবাই। তো সন্ধ্যার দিকে একটা দোলনার মতো করে আমার বাবাকে সেই বাঁশঝাড়ের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসা হয়। তো দর্শকদেরকে, শ্রোতাদেরকে আগে বলেছিলাম এই বিষয়টা আপনাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, তো এটাই ছিল বাস্তব। তো ঝুলিয়ে দিয়ে আসার পর তো আমার দাদি এবং দাদা ওরা তো খুব কান্নাকাটি, যে নিজের বাচ্চা বাঁশঝাড়ের মধ্যে কান্নাকাটি করছে, এটা কীভাবে মেনে নেওয়া আসলে অনেকটা কষ্ট করছিল। তো এভাবে অপেক্ষার প্রহর গুনতে থাকে যে কখন বাচ্চার কান্নার আওয়াজ কমবে। তো কান্নার আওয়াজ তো ওরা শুনতেই পাচ্ছিল ঘর থেকে, কিন্তু হুজুরের নির্দেশ অনুযায়ী, হুজুর বাড়িতেই ছিল, হুজুরের নির্দেশ অনুযায়ী দরজা জানালা কেউ খুলে নেয়। তো আনুমানিক রাত 12টা কি 1টার দিকে হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে যায়। তো হুজুরকে বলা হয় যে এখন তো আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না, এখন কি আমরা বাচ্চাটাকে আনতে পারি কিনা? হুজুর বলে যে হ্যাঁ, এখন আপনারা আনতে পারেন। তো বেঁচে আছে কিনা মরে আছে সেটা যায় না, যদি বেঁচে থাকে তাহলে নিশ্চিত ধরে নেবেন যে আপনাদের বাচ্চাটাকে ওরা ফিরিয়ে দিয়ে গিয়েছে। তো 12টার পরে যখন কান্না থেমে গেল তখন তাড়াহুড়া করে সবাই যায় এখানে, গিয়ে বাচ্চাটাকে নামিয়ে এনে তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটা জীবিত আছে, নড়াচড়া করছে কিন্তু কান্না করছে না। তো যখনই মায়ের কাছে আনা হয় বা মানে আমার দাদির কাছে যখন আনা হয় তখন সে স্বাভাবিক বাচ্চাদের মতোই দুধ পান করতেছে, মানে কোনো কান্নাকাটি করতেছে না, অনেকটাই সুস্থ। তো আমরা সবাই মনে করেছিলাম ঘটনাটা হয়তো এখানে হয়তো শেষ, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। ঘটনাটা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, যেটা আমাদের জীবনের উপর অনেকটা বড় ইম্প্যাক্ট তৈরি করে। আমাদের জীবনের উপর ইম্প্যাক্ট তৈরি করে অনেক বছর পর আমার বাবার শৈশব কৈশোর সব ঠিকভাবে ছিল। তো যখন আমার বাবা যখন বিয়ে করার পর আমার বড় বোন হয়, বড় বোন হওয়ার পর থেকে সমস্যাটা দেখা দেয়। সেটা হচ্ছে আমার বাবা হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও প্রায় 1 থেকে 2 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো 2 বছর পরে উনি আপনি আমাদের বাড়িতে ফিরে আসার পর যখন সবাই জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় ছিলা, কোথায় গেছিলা তোমার বাচ্চা রেখে, তখন আমার বাবা কিছুই বলতে পারে না। তো আবার স্বাভাবিক জীবনযাপন করতেছে। এরকম করার পর আবার 3 বছর পর আবার সে নিখোঁজ হওয়ার পর সেই মুহূর্তে আমি জন্মগ্রহণ করি অবশ্য। তো নিখোঁজ হওয়ার পর আমি জন্মের পর আমি আমার বাবাকে দেখতে পাইনি, হয়তো সবাই যেটা বলে যে আমার বাবা ছিল না আমার পাশে। তো আবার আমার বয়স যখন 3 বছর হয় তখন আবার উনি আবার ফিরে আসার পর তো সবাই বলে যে প্রথমবার এরকম একবার করেছিল, সে এখন আবার এরকম সে নিখোঁজ হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে আসার পরে উনি কিছু বলতে পারেন, উনি বলতেছে কই আমি তো কোথাও যাই নাই, আমি তো সকালে ঘর থেকে বের হলাম, আমি আজকে বাসায় আসলাম। ইনফ্যাক্ট আমি যে জন্মগ্রহণ করেছি সেটাও উনি মানে জানে না, যে ওনার বাচ্চা জন্মগ্রহণ করেছে, মানে সে অবাক, মানে এই ছেলে কোত্থেকে আসলো ইত্যাদি ইত্যাদি। তো রাসেল ভাই এভাবেই চলছিল, 2 বছর 3 বছর পর নিখোঁজ, আবার 1 বছর পরে ফিরে আসা। তো রাসেল ভাই আমার বয়স এখন 30 বছর, আমি ঢাকাতে একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে জব করছি। তো দুঃখের বিষয় হচ্ছে আজ থেকে 3 বছর আগেও আমার বাবা সে একইভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। তো বাই দিস টাইম আমার মাও মারা যায়। তো বের হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো 1-2 বছর পর হয়তো আবার ফিরে আসবে আগের মতোই, কিন্তু আজকে প্রায় অনেক দিন হয়ে গেল বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় আছি, হয়তো সে আবার ফিরে আসবে। নিখোঁজ সংবাদ দিয়েছি আমি পত্রিকায়, হয়তো আগের দিনে পত্রিকার মধ্যে কোনো সংবাদ দেওয়া হতো না, কিন্তু আমি দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তো আপনাদের সবার কাছে দোয়া চাইছি যেন আমি আমার বাবাকে আবার ফিরে পাই। ভূত.com দীর্ঘজীবী হোক। রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে তুমি? Voot.com. The fear returns with Russell.